প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে শিক্ষার্থীদের আবেদন ফরম। উপবৃত্তির যেই আবেদন ফরমটা রয়েছে সেটা কিভাবে সঠিক নিয়মে আপলোড করবা এবং যে ফর্মটা রয়েছে সেই ফর্মে এভাবে সুন্দর করে আপলোড করেছে কিনা একটু চেক করে নাও, তাহলে আর কোনো সমস্যা হবে না। তোমরা দেখতেই পাচ্ছ যে শিক্ষার্থীর আবেদন ফরম, এটা হচ্ছে শিক্ষার্থীর আবেদন ফরম। এবার আসো, শিক্ষাবর্ষ এটা হচ্ছে 2024 আর অর্থবছর হচ্ছে 2023। ব্যক্তিগত তথ্য, এই ব্যক্তিগত তথ্যতে দেখা যাচ্ছে যেটি লাল অপশান রয়েছে, যেমন বাধ্যতামূলক ফিল্ড, মানে এটা তোমাকে ফিল আপ করতেই হবে, ঠিক আছে। যেমন শিক্ষার্থীর জন্ম সনদ নম্বর এবং শিক্ষার্থীর জন্ম তারিখ, এটা তোমাকে ফিল আপ করতেই হবে। করে জন্ম সনদ যাচাই ক্লিক করলে তখন তোমার এই যে শিক্ষার্থীর নাম এবং শিক্ষার্থীর নাম ইংরেজিতে, যদি তোমার শিক্ষার্থীর নামটা ইংলিশ এবং বাংলা থাকে তাহলে অটো ফিল আপ হয়ে যাবে। আর যদি শিক্ষার্থীর নাম বাংলায় থাকে তাহলে অবশ্যই তুমি এটা ইংলিশে লিখে দিবা। তারপর হচ্ছে পিতার নাম, পিতার নামটা বাংলায় এবং পিতার নাম ইংলিশে লিখে দিবা। তারপর হচ্ছে মাতার নাম বাংলায়, তুমি সুন্দর করে মায়ের নামটা বাংলাতে লিখবা এবং মাতার নাম ইংরেজিতে লিখবা। আর শিক্ষার্থীর জেন্ডার যেটা, এটা পুরুষ থাকলে পুরুষ, মহিলা থাকলে মহিলা। এবার দেখো স্থায়ী ঠিকানা, এটা হচ্ছে বাধ্যতামূলক, যেটা এটা হচ্ছে তোমার যে বিভাগ রয়েছে সেই বিভাগটা ফিল আপ করবা এবং জেলা রয়েছে যেটা, সেই জেলা তুমি ফিল আপ করে দেবা। উপজেলা যেটা রয়েছে তুমি ফিল আপ করে দেবা। আর ইউনিয়ন, ওয়ার্ড নং, পোস্ট কোড, ঠিকানা, এটা হচ্ছে অপশনাল, তুমি দিতেও পারো না দিতেও পারো, সমস্যা নেই। তারপর চলো শিক্ষা সংক্রান্ত তথ্য, ঠিক আছে। শিক্ষা সংক্রান্ত তথ্যতে যদি আমি একটু দেখাই, যে দেখো শিক্ষা সংক্রান্ত তথ্যটাতে যদি একটু দেখো, এখানে দেখো পূর্বের শিক্ষাগত তথ্য। এখানে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে একটা লাল স্টার দেখতেছো সেটাই ফিল আপ করলে হবে। সেটা হচ্ছে তুমি পঞ্চম অথবা অষ্টম, পঞ্চম সিলেক্ট করে দেবে। যেহেতু তুমি ষষ্ঠ শ্রেণীতে পড়ো সেই ক্ষেত্রে এটা পঞ্চম সিলেক্ট করে দেবা। এবার আসো, আর এগুলো তুমি দিলে দিতে পারো, না দিলেও ইচ্ছা, এটা অপশনাল। তারপর হচ্ছে বর্তমান ব্যক্তিগত তথ্য, এটা তোমাকে ফিল আপ করতে হবে যে এখন তুমি কোন ক্লাসে পড়ো, কি ষষ্ঠ নাকি নবম, ঠিক আছে, এটা তোমাকে অবশ্যই ফিল আপ করতে হবে। তারপর হচ্ছে তোমার রুলটা, ক্লাস রুলটা, এই দুইটা জিনিস কিন্তু বাধ্যতামূলক তোমাকে ফিল আপ করতেই হবে। আর শাখা তুমি দিতেও পারো না দিতে পারো, এটা অপশনাল। এবার আসো, তারপর হচ্ছে অভিভাবকের তথ্য, তোমার যে অভিভাবক রয়েছে তার তথ্যটা, আসলে এটাই খুবই ইম্পর্ট্যান্ট, যেখানে আসলে আমরা যে ভুলটা করি। দেখো অভিভাবকের তথ্য যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখা আছে পিতা, মাতা, অন্যান্য। সেই ক্ষেত্রে তোমার অভিভাবক যদি তোমার পিতা হয় পিতা দিবা, মাতা হলে মাতা। অন্যান্য বলতে পিতা মাতা যদি না থাকে, দাদা দাদি অথবা তোমার যে আঙ্কেল রয়েছে বা বোন রয়েছে, মানে এরকম ধরনের কেউ থাকলে তার অন্যান্যতে ক্লিক করতে হবে। আর সেক্ষেত্রে অবশ্যই অভিভাবকের এনআইডি নাম্বারটা দিতে হবে এবং জন্ম তারিখটা দিয়ে ভেরিফাই করতে হবে। তারপর এটা এই বাংলা নাম এবং ইংলিশের নাম অটো চলে আসবে। ফ্রেশা তুমি দিতেও পারো না দিতে পারো, তবে অবশ্যই মোবাইল নাম্বারটা বাধ্যতামূলক। ইমেলটা হচ্ছে তোমার থাকলে দিতে পারো, না থাকলে কোনো সমস্যা নেই। এবার স্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানা তোমার যে ঠিকানা রয়েছে এটা তোমাকে ফিল আপ করতে হবে অবশ্যই। আর আমি যত বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একরকম থাকলে আর ফিল আপ করতে হবে না। এবার আসো সিলেকশন ক্রাইটেরিয়া, মানে আসলে তুমি যে উপবৃত্তির জন্য যে তথ্যগুলো রয়েছে, তোমার আসলে কে আবেদনকারীর পড়ালেখার খরচ বহন করে, কে বহন করে, যদি মা বাবা ব্যতীত অন্য কেউ, যেমন দেখা গেছে কারো বাবা বহন করে, আমি বাবা দিলাম। আবেদনকারী কি বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের সদস্য, মানে এটা হচ্ছে কি তুমি যে কিছু বিষয় আছে কুকিচিন, ওই যে গারো, চাকমা, মণিপুর, এগুলোর জন্য তাদের আসলে প্রযোজ্য আর কি, যেহেতু আমাদেরটা নেই তাহলে আমরা না দেব। তারপরে হচ্ছে আবেদনকারী কি মুক্তিযুদ্ধ প্রজন্ম, মানে না, হা হইলে হা, না হইলে না। যদি তোমার দাদা দাদি বা নানা নানি যদি মুক্তিযুদ্ধ থাকে কেউ, তাহলে তুমি হা দিবা, না থাকলে না দিয়ে দিবা। এবার অভিভাবকের শিক্ষাগত যোগ্যতা, তোমার যিনি অভিভাবক রয়েছে, হ্যাঁ, তিনি কি মূর্খ নাকি স্নাতক পর্যায়ে নিম্নে নাকি ঊর্ধ্বে। তাহলে যদি এসএসসি পাস করে তাহলে স্নাতক পর্যায়ে নিচে দিবা, ঠিক আছে। এবার আসো অভিভাবকের
স্বামী স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা, তোমার যিনি অভিভাবক রয়েছে তার স্বামী অথবা স্ত্রী, হ্যাঁ কি কতটুকু যোগ্যতা, তাহলে এটা এসএসসি হলে এসএসসি, এসএসসি হলে এসএসসি দিয়ে দিবা। আবেদনকারী কি সরকারি কোনো উৎস থেকে উপবৃত্তি বা শিক্ষা ভাতা পান? আচ্ছা, তো এমনও দেখা গেছে অনেক শিক্ষার্থী রয়েছে যাদের গড়ে দেখা গেছে যে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী কিন্তু উপবৃত্তি পায়। এখন তুমি ষষ্ঠ শ্রেণীতেও কিন্তু পাবে যদি আবেদন করো। সেই ক্ষেত্রে এটা বলছে যদি আবেদনকারী কি সরকারি কোনো উৎস থেকে উপবৃত্তি শিক্ষা ভাতা পান, মানে তোমার ফ্যামিলি থেকে তুমি কি তোমার ভাই অথবা বোনরা কি উপবৃত্তি পায়, পাইলে হা, না পাইলে না। তবে হা দিলে অবশ্যই পাবে না, তুমি না দিতে চেষ্টা করবা। এবার আবেদনকারী কি কোনো শারীরিক প্রতিবন্ধী কার্ড আছে? দেখা গেছে অনেকের কার্ড থাকে, হ্যাঁ এই সরকারি কোনো কার্ড থাকে, ভাতার কার্ড থাকলে হ্যাঁ, না থাকলে না দিয়ে দিবা। আবেদনকারী অভিভাবকের কি কোনো শারীরিক প্রতিবন্ধী কার্ড আছে? এটা অবশ্যই না দিয়ে দিবা। তারপর হচ্ছে চলো, আবেদনকারী বাবা মা ব্যতীত পরিবারের অন্য কোনো সদস্য জন্মগতভাবে দীর্ঘমেয়াদী শারীরিক বা মানসিক রোগে ভুগছেন তোমার ফ্যামিলিতে, হ্যাঁ তোমাকে ছাড়া অন্য কেউ কি কোনো অসুস্থতা আছে কি না, থাকলে হ্যাঁ, না থাকলে না দিয়ে দিবা। এবার আসো, আবেদনকারী কি জন্মগতভাবে দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছেন, থাকলে হ্যাঁ, না থাকলে না দিয়ে দেবা। আবেদনকারীর অভিভাবক কি জন্মগতভাবে দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগছেন, থাকলে হ্যাঁ, না থাকলে না দিয়ে দিবা। এবার আসো, আবেদনকারীর মা বাবা অভিভাবকের সুনির্দিষ্ট কোনো মাসিক আয়ের উৎস আছে, কোনো আয় আছে কি না, থাকলে হ্যাঁ, না থাকলে না দিবা। এবার আসো, আবেদনকারী অভিভাবকের শহরে বা গ্রামীণ এলাকায় মাসিক সুনির্দিষ্ট আয়ের উৎস আছে, এটা না দিয়ে দিছি যেহেতু না থাকবে। আচ্ছা, তারপর দেখো পরিবারের কয়জন সদস্য চাকরি করেন, তোমার পরিবারে যদি কেউ চাকরি করে, হ্যাঁ একজন দুজন কেউ না একের অধিক, তাহলে কেউ না হলে কেউ না, একজন থাকলে একজন দিয়ে দিবা। তারপর হচ্ছে আবেদনকারী অভিভাবক কোন উৎস থেকে কী ধরনের আয় করেন, যেমন দেখা গেছে তোমার যদি অভিভাবকরা যদি কোনো দোকান, হাঁস মুরগি, পরিবহন, মৎস্য খাবার, কৃষিকাজ এগুলোর থেকে যদি কোনো আয় থাকে, হ্যাঁ আয়ের উৎস থাকে, তাহলে দিবা, না থাকলে না দিয়ে দিবা। তারপর হচ্ছে মা বাবা দুজনেই একজন জীবিত, একজনও জীবিত নেই। আচ্ছা, তোমার মা বাবা কি জীবিত আছে নাকি নাই, একজন নাকি দুজন, দুজন থাকলে দুজনে জীবিত দিয়ে দেবে। তারপর হচ্ছে 18 বছরের নিচে পরিবারের সদস্য সংখ্যা, তোমার যেই পরিবারে তুমি বাস করো সেই পরিবারে 18 জনের মানে 18 বছরের নিচে কোনো কতজন সংখ্যা আছে, 2 অথবা 2-এর নিচে, 2 এর অধিক, যদি 2 জনের উপরে থাকে অধিক দিবা, নিচে থাকলে 2-এর নিচে দিয়ে দিবা। তারপর আবেদনকারী কোন এলাকা বাস করে, আসলে পাহাড়ি এলাকা হলে পাহাড়ি, হাওর, চর, হ্যাঁ বস্তি এলাকা, সমতল এলাকা, তাহলে যে যা যেটা সেটা দিয়ে দেবো, আমি সমতল দিয়ে দিলাম। বাড়িতে কয়টি কক্ষ আছে, মানে কয়টা ঘর আছে আর কি যেটাকে বলা হয়, একটি দিয়ে দিবা, 2টি থাকলে 2টি। বাড়িতে কি বিদ্যুৎ আছে, এখন আসলে শতকরা 99% কিন্তু বিদ্যুৎ আছে আমি যেটা জানি, থাকলে হ্যাঁ, না থাকলে না, আমি হ্যাঁ দিয়ে দিলাম। বাড়িতে কোন ধরনের টয়লেট আছে, তোমার যে বাড়িতে টয়লেট ব্যবহার করো কি এটা কি পাকা না কাঁচা টয়লেট, তাহলে আমি কাঁচা দিয়ে দিলাম। বাড়িতে কি কোনো টেলিভিশন আছে, আসলে এখন সবার বাড়িতে টেলিভিশন আছে মোটামুটি, আমি হ্যাঁ দিয়ে দিলাম। বাড়িতে কিসে রান্না হয়, তোমার আম্মু আব্বু যে রান্না করে কিসে করে, গ্যাস, বিদ্যুৎ, না কাঠ, নাকি খড়কুটো, নাকি গোবর, তাহলে আমি খড়কুটো দিয়ে দিলাম। বাড়ির মেঝে কী দিয়ে তৈরি, তোমাদের মেঝেটা কী দিয়ে তৈরি, অনেকের হচ্ছে সিমেন্ট, অনেকের হচ্ছে মাটি বা মাচাং, মাটি দিয়ে দিলাম আমি। তারপর হচ্ছে বাড়ির কক্ষের দেওয়াল কী দিয়ে তৈরি, তোমার যে বাড়ির কক্ষের দেওয়ালটা রয়েছে এটা কি মাটি দিয়ে নাকি পাটকাঠি, বাঁশ, টিন, যে যার যেটা, আমি টিন দিয়ে দিলাম। তারপর হচ্ছে বাড়ির ছাদ কী দিয়ে তৈরি, তোমার যে বাড়ির যে ছাদটা রয়েছে এটা কী দিয়ে তৈরি, আমি দিয়ে দিলাম টিন দিয়ে, যার যেটা সেটাই দিবা। অভিভাবকের মাসিক লেখছে অভিভাবকের মালিকানায় মোট জমির পরিমাণ, আসলে তোমার বাবা অভিভাবক যিনি আছেন তার কতটুকু জমি আছে, যদি 10 অংশের নিচে অথবা 10 অংশের উপরে অথবা ভূমিহীন, এটা তিনটার যে কোনো একটা, আমি 10% নিচে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আবেদনকারী অভিভাবক কোন কোন কার্ড আছে, তোমার যেটা অভিভাবক রয়েছে বাবা অথবা মা, তাদের যদি কোনো বয়স্ক ভাতা কার্ড থাকে, বিধবা কার্ড থাকে, স্বামীর পরিত্যক্ত কার্ড থাকে, তাহলে এগুলাতে ক্লিক করে এগুলো দেবা। যেহেতু আমার কোনো কিছু নাই আমি এটাতে ক্লিক করব না। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টাতে আমরা চলে আসলাম, পেমেন্টের তথ্য। আসলে এই বিষয়টাই অনেকেই ভালো করে সঠিকভাবে বুঝতে পারে না। এই যে পেমেন্টের ধরন, আসলে পেমেন্টের ধরনটা তোমাকে নির্বাচন করতে হবে, মোবাইল ব্যাংকিং, তারপর হচ্ছে নগদ, কারণ আমরা জানি এখন সরকার নগদ
সিলেক্ট করেছে। আচ্ছা, রাউটিং নাম্বারটা কিন্তু অটো চলে আসে, হিসাবদারির নাম। আচ্ছা, এখানে কি বলছে দেখো, বাধ্যতামূলক ফিল্ড হিসাবদারির নামটা, এটা হচ্ছে মোবাইল ব্যাংকের হিসাবদারির নাম অভিভাবকের নাম হবে। তাহলে এই যে কথাটা বলছে এখানে, আমরা একটু করে যাই, এই যে অভিভাবক, আমরা দেখি এই যে অভিভাবকের তথ্যটা তুমি এখানে কাকে দিয়েছো, এখানে যাকে দিবা তার কিন্তু এনআইডি কার্ড দিয়ে সিমটা অবশ্যই থাকতে হবে এবং নগদ অ্যাকাউন্টটাও ওই অ্যাকাউন্টে থাকতে হবে। তার মানে কথাটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে সিমটা নগদ অ্যাকাউন্ট খোলা যেই নাম্বারটা, এই নাম্বারটা কিন্তু এই এনআইডি কার্ড এবং এই নগদ নাম্বারটাও কিন্তু এই এনআইডি কার্ড দিয়ে থাকতে হবে। সো তারপর আমরা যেহেতু অন্যান্য দিয়েছি, যার নাম দেব তার এখানে হচ্ছে নামটা সুন্দর করে লিখতে হবে এবং হিসাব নাম্বারটা হচ্ছে কি, যেটা মোবাইল নাম্বার এবং এই এনআইডি কার্ডটা তোমাকে এখানে লিখতে হবে। লেখার পরে যাচাই ক্লিক করতে হবে, করার পরে যখন কনফার্ম থাকবে তারপর সংরক্ষণে ক্লিক করতে হবে। সো শিক্ষার্থীরা এবং যারা অনলাইনে এন্ট্রি দিবে বা যারা তোমরা তথ্য ফর্ম দিয়েছো, তোমরা অবশ্যই মনে রাখবা যে যেই বিকাশ নগদ নাম্বারটা দিয়েছো সেই যেই এনআইডি কার্ডটা দিয়ে বিকাশ নগদ নাম্বার খোলা এবং এই এনআইডি কার্ডটা দিয়ে কিন্তু সিমটা থাকতে হবে। তার মানে হচ্ছে একটা এনআইডি কার্ড দিয়ে যে একটা সিম থাকতে হবে এবং নগদ থাকতে হবে, যেই নাম্বারটা সেই নাম্বারটা এই এনআইডি কার্ড এবং এই নগদটা থাকলে তাহলে আর তোমার কোনো সমস্যা হবে না। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এরপরে যদি তোমাদের কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্টস করবা আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। আমি আসলে তোমাদেরকে শিক্ষামূলক যেই তথ্যগুলো আছে সেগুলো অবশ্যই আমি আপলোড করব। সো শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবা। আজকের জন্য